कैसे हैं आप सभी लोग। शुरू किया जाए। हेलो हेलो हेलो। अरे कुछ सुना ही नहीं दिया। चलिए शुरू कर। या या हाई फाई हाई फाई। গেছে তো গেছে। ভেরি নাইস। আচ্ছা চলো, পিরিয়ডিক টেবিল হচ্ছিল তাই তো। পিরিয়ডিক টেবিলের লেকচার নাম্বার 2 ডিসকাস হয়েছে, isn't it? হ্যাঁ কি না? গুড। লেকচার 2 এর কন্টিনিউয়েশন লেকচার 3। লেকচার 2 তে কি কি ছিল একবার দেখে নাও। স্ক্রিন সবার কাছে একদম পরিষ্কার আসছে, ভয়েস একদম ক্লিয়ার। লেকচার 2 তে সেলস আর ব্যালেন্সি ছিল, পিরিয়ডিক প্রপার্টিজ ছিল, তাই তো। তো এই সমস্ত পিরিয়ডিক প্রপার্টিজ গুলো ডিসকাস করতে হয়, কোনটা কিভাবে চেঞ্জ হয়, আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয়, মেটালিক ক্যারেক্টার, অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নিক রেডিয়াস, ইলেকট্রন অ্যাফিনিটি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এক্সেট্রা এন্ড সো অন। শিল্ডিং এফেক্ট তোমাদের লাগে না, অক্সিডেশন পাওয়ার লাগে না, যেখানে লাগবে সেখানে বলে দেবো। আচ্ছা, কোনটা কিরকম চেঞ্জ হয় সেগুলো ডিসকাস করা হয়েছিল, বুঝলি। পুরো ডিটেলস এর নোটে লেখা রয়েছে কোনটা কিরকম ভাবে কখন চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়। লাস্ট আমাদের ছিল, লাস্ট তো কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেছে। আমি এখানে দুটো এমসিকিউ অ্যাড করে দিয়েছি, দেখে নিতে পারবে। লেকচার 3 স্টার্ট করছি। এটা পিরিয়ডিক টেবিলের লাস্ট লেকচার, বুঝলে। লেকচার 3টা হচ্ছে এটা লাস্ট লেকচার। তাহলে এটা হয়ে গেলে পিরিয়ডিক টেবিলও ডান হয়ে যাবে, সুন্দর ব্যাপার। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেইন এনথ্যালপি জানবো, ইলেকট্রন নেগেটিভিটি ডিসকাস করব, আর কিছু কোয়েশ্চেন্স আমি করাবো, বাকিটা তোমাদের অ্যান্সার লিখে হোমওয়ার্ক দিয়ে দেবো। কি বলছে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি। এনথ্যালপি মানে কিছুই না, হিট। এনথ্যালপি মানে এনার্জিকে বোঝায়, এনার্জি, সিম্পল ল্যাঙ্গুয়েজে এনার্জি। কি বলছে দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি, ইট ইজ দ্য এনার্জি রিলিজড, ছাড়বে, যখন ওয়ান ইলেকট্রন ইজ অ্যাডেড টু ওয়ান অ্যাটম অফ আ গ্যাস। একটা গ্যাসিয়াস মলিকিউল আছে, হ্যাঁ স্যার আছে, তুমি একটা ইলেকট্রন অ্যাড করলে, গ্যাসকে একটা ইলেকট্রন অ্যাড করলে, ওয়ান অ্যাটম অফ আ গ্যাস করলে কি হবে, গ্যাসিয়াস আয়ন তৈরি হবে, তাই তো? গ্যাসিয়াস আয়ন তৈরি হবে, তাকেই বলা হয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি। বা এইভাবেও চিন্তা করতে পারো, একটা গ্যাস অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, একটা গ্যাস অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার জন্য যে এনার্জিটাও রিলিজ করবে, তার জন্য যে এনার্জিও রিলিজ করবে, তাকে বলা হবে ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে মেজার করা হয় কিলোজুল পার মোল। এক মোলে কত কিলোজুল, বা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। এই ইকুয়েশনটাতে চিন্তা করতে পারো। দেখো একটা এক্স একটা গ্যাস আছে,
এক্স বলে একটা গ্যাস দেখা যাচ্ছে, সেই গ্যাসটা কি করেছে তোমার ইলেকট্রন দেখো ই মাইনাস অ্যাকসেপ্ট করেছে, করে একটা নেগেটিভ বললো না উপরে নেগেটিভ চার্জে কনভার্ট হয়েছে, তার সাথে কিছু এনার্জি রিলিজ করেছে, রিলিজ বের করেছে, রিলিজ করেছে, তাকেই বলা হয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এক্স একটা গ্যাস, ইলেকট্রন নিয়েছে, এক্স মাইনাসে কনভার্ট হয়েছে, এক্স মাইনাসে কনভার্ট হয়েছে, তাকে আমরা বলেছি, তার জন্য সে কিছু এনার্জি রিলিজ করেছে, তাকে বলা হয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লিয়ার একদম? বেশ ইজি ব্যাপার, ইজি কিছু নেই, কোনটা কি রিপ্রেজেন্ট করে বলা আছে। ইলেকট্রন অ্যাফিনিটিকে কিভাবে লিখবো আমরা, নেগেটিভ সাইন দিয়ে লেখা হবে। দেখো ক্লোরিন একটা গ্যাস আছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে Cl মাইনাস, Cl মাইনাস প্লাস এত জুল, কিন্তু আমরা লিখবো ইলেকট্রন অ্যাফিনিটি -349 কিলো জুল পার মোল। নর্মালি দেখো জেনারেলি কিন্তু, হ্যাঁ কেমিস্ট্রিতে কিন্তু জেনারেলি কথাটা ইম্পর্টেন্ট, জেনারেলি কথাটা ইম্পর্টেন্ট। তো ইলেকট্রন অ্যাফিনিটি জেনারেলি নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্টেড হয়, জেনারেলি নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্টেড হয়, ঠিক আছে। মানে এক্স একটা গ্যাস আছে, সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, এক্স মাইনাস গ্যাসিয়াস আয়নে কনভার্ট হয়েছে, সে ধরো ওয়াই কিলোজুল পার মোল এনার্জি রিলিজ করেছে, এটা হচ্ছে এনার্জি রিলিজ। আমি বলবো ইলেকট্রন অ্যাফিনিটি অফ এক্স গ্যাস কত, -y কিলোজুল পার মোল। ক্লিয়ার? বল রে। গুড। কিভাবে চেঞ্জ হয় ইলেকট্রন অ্যাফিনিটি, কিভাবে চেঞ্জ হয় অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাক্রস দ্য গ্রুপ, ট্রেন্ড অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিল, কিভাবে চেঞ্জ হয় দেখ। ইলেকট্রন অ্যাফিনিটি generally become more negative if you move across a period left to right, left to right এর দিকে যাবি, লেফট টু রাইট একটা পিরিয়ড বরাবর, লেফট টু রাইট একটা কিন্তু কাছে পিরিয়ডিক টেবিল থাকাটা দরকার, হয় A4 এ প্রিন্ট করে নিস, তাহলে একটা টেবিল কিনে নিস। লেফট টু রাইট যত যাবি, লেফট টু রাইট তত ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, নেগেটিভের দিকে বেশি যায়, বেশি নেগেটিভ হয়। আচ্ছা, গ্রুপ বরাবর যদি নামিস তাহলে লেস নেগেটিভ হবে, তাই তো, টপ থেকে নিচের দিকে লেস নেগেটিভ, লেস নেগেটিভ মানে কি ইএ ডিক্রিজেস, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভেবে দেখ, ইএ ইনক্রিজেস না কেন স্যার, আরে ইলেকট্রোনেগেটিভিটি তো মাইনাস দিয়েই বোঝানো হয়, তাহলে আমার যদি -5 হয়, পরের ভ্যালু -10 হয়, সো দিস ইজ হায়ার ইএ, -10টা ইএ মেজার করলে -10টা বেশি বড়, তাই তো। তাহলে পাতি কথা, পিরিয়ড বরাবর গেলে লেফট টু রাইট ইএ ইনক্রিজেস, গ্রুপ বরাবর গেলে ইএ ডিক্রিজেস। এতটুকু ক্লিয়ার একদম? গুড। নাও দ্য কোয়েশ্চেন, স্যার হয় কেন, why this happens? দেখো কি বলছে, as you move across a period, একটা যখন পিরিয়ড বরাবর যাবি, অ্যাটমিক সাইজ কি হয় অন্বেষা, একটা পিরিয়ড বরাবর গেলে লেফট টু রাইট অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়, আগের ক্লাসে বলা হয়েছিল ডিক্রিজ হয়, হ্যাঁ অ্যাটমিক সাইজ কমে যায় along the period, অ্যাটমিক সাইজ, হ্যাঁ গুড, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে। আচ্ছা, আরেকটা টার্ম বুঝিয়েছিলাম মনে আছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মনে আছে?
লেকচার 2 তে অনেক ইয়েস, ওর যে অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি, তাই তো, সেটাকে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট দিয়ে বলা হয়েছিল, মনে কর। বলেছিলাম এটা ভালো জিনিস, যদি এটা লিখিস এক্সামিনার খুশি হবেন। তো সেটাই বলছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, বেড়ে যায়, মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যায়, অ্যাট্রাকশন বেড়ে যায়, অ্যাট্রাকশন বেড়ে যায়, তার ফলে কি হয়, ইলেকট্রনকে স্ট্রং অ্যাট্রাকশন ফর ইলেকট্রন, মানে কি, ইলেকট্রনকে খুব চায় আর কি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হওয়া মানে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হওয়া মানে ইলেকট্রনকে খুব বেশি করে অ্যাট্রাক্ট করে, চায়, অ্যাট্রাক্ট করে, রাইট। আচ্ছা, আর কি বলছে, ট্রেন্ড ডাউন আ গ্রুপ, গ্রুপ বরাবর যদি যাস কি হয়, গ্রুপ বরাবর গেলে অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, অ্যাটমের সাইজ বাড়তে থাকে, অ্যাটমের সাইজ বাড়তে থাকে, এবং আউটার মোস্ট ইলেকট্রনস আর ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস, বাইরের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, বাইরের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, তার ফলে কি হয়, অ্যাট্রাকশন কমে যায়, দূরে চলে যাচ্ছে না, ডিসটেন্স বেড়ে যাচ্ছে, তো অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তার ফলে ইএ ডিক্রিজ করে, অ্যাট্রাকশন কমে গেলে তো ইলেকট্রনকে নিজের দিকে আর টানবে না, তাহলে ইএ বেশি হবেও না। ক্লিয়ার? এগোই, গেলাম। মন দিয়ে শুনতে হবে বস, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, তাহলেই সব ক্লিয়ার হবে। কার উপর ডিপেন্ড করে, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ মানে বলেছিলাম আগের দিন, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে কেমিস্ট্রির ভাষায় নিউক্লিয়ার চার্জ বলে। অ্যাট্রাকশন কে করে, প্রোটন, তাহলে প্রোটনের চার্জ কেও বলতে পারি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কে দেয়, ইলেকট্রনসের উপর প্রোটন, তাহলে প্রোটনের চার্জ কেও বলতে পারি টোটাল চার্জ অফ দ্য প্রোটন। যদি নিউক্লিয়ার চার্জ বেশি হয়, হায়ার নিউক্লিয়ার চার্জ, যদি নিউক্লিয়াসের চার্জ বেশি হয়, the attraction between the nucleus and the other electron, তাহলে মোর ইলেকট্রন অ্যাফিনিটি হবে, তাই না। হায়ার নিউক্লিয়ার চার্জ, যদি নিউক্লিয়ারের চার্জ বেশি হয়, সে তো ইলেকট্রনকে হাইলি অ্যাট্রাক্ট করবে, ভাই আমার দিকে আয়, ভাই আমার দিকে আয়, ভাই আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়, তাহলে ইলেকট্রনকে আরো অ্যাট্রাক্ট করবে, এটা ইনক্রিজেস দ্য অ্যাট্রাকশন, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, মোর এনার্জি বেরোবে, তাহলে ইএ মোর নেগেটিভ হবে। অ্যাটমিক রেডিয়াস তো বলাই হলো, অ্যাটমিক রেডিয়াসের উপর কিভাবে ডিপেন্ড করছে, লার্জার যদি অ্যাটমিক রেডিয়াস হয়, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, তার ফলে কি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে অ্যাট্রাকশন, মানে অ্যাট্রাকশন কমবে, কমবে, ইলেকট্রন অ্যাফিনিটি লেস নেগেটিভ হবে, কম নেগেটিভ হবে, তাই তো। আর যদি ছোট হয়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হাইলি নেগেটিভ হবে, মানে বেশি ভ্যালুর হবে। ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভেই নরমালি বোঝানো হয়, বেশি ভ্যালু মানে হাইলি নেগেটিভ। বলো, এই বেসটা ক্লিয়ার? নেক্সট, ইলেকট্রোনেগেটিভিটি, এটুকু বলতে পারি যত যা কোয়ান্টিটি পড়লি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেইন, এনথ্যালপি, আগের দিনও পড়েছিস মনে কর, আয়নিক রেডিয়াস এক্সেট্রা এক্সেট্রা, এইটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট। স্টার্ট দিচ্ছি মানে কিন্তু এটা বেশি ফোকাসলি পড়বি, মানে এর ওপর কোয়েশ্চেন্স প্রচুর এসছে, মানে 10 খানার মধ্যে 6 to 7 কোয়েশ্চেন্স ইলেকট্রো নেগেটিভিটির ওপর হয়, ঠিক আছে। এটা একটা খুবই, ওই জন্য লাস্টে পড়ানো হয়, খুবই একটা প্রাইম একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল কোয়ান্টিটি। কি বলছে, একটা অ্যাটমের টেন্ডেন্সিকে বোঝায় টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস ইন আ কেমিক্যাল বন্ড টুয়ার্ডস ইটসেলফ। কিরকম বলতো, তোরা ওই ওই যে তোরা সেই খেলে না মেয়েরা, সেই হাতে এরকম হাত দিয়ে গোল করে ঘুরে, কি বলে ওটাকে,
আরে এরকম হাত ক্রস করে তোরা ঘুরিস না, কি বলো ওটাকে গেমটাকে? ওই হ্যাঁ, রিঙ্গা রিঙ্গা রোজি টাইপের। ইয়াস ইয়াস ইয়াস, অনেকটা খেলেছিস তো? গুড। ভালো ভালো করে শুনবি, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে, ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে। রিঙ্গা রিঙ্গা রোজি, সাপোজ তুই আর কারিনা খেলছিস, ভেরি নাইস, খেলছিস, তোরা হচ্ছিস এক একটা অ্যাটম, ওকে? সাপোজ রিঙ্গা রিঙ্গা রোজি খেলছিস, মানে তোদের মধ্যে একটা বন্ড আছে, একটা ফ্রেন্ডলি বন্ড আছে, ফাইন। এইবারে থার্ড একজন কেউ এসে গেল, থার্ড অন্য কোনো ফ্রেন্ড বাকিটা কেউ, সে সাপোজ তিনজনে মিলে রিঙ্গা রিঙ্গা রোজি খেলা শুরু করলি, সাপোজ ভেবে নে তিনজন মিলে এরকম করে হাত দিয়ে খেলা যায়, মেবি, হয়তো যায় কি কারিনা, তিনজনে খেলা যায়? টাফ হয়ে যাবে, ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস দ্য, যায় কিন্তু টাফ হয়ে যাবে কম্পারেটিভলি, তাই তো? তার মানে ভেবে দেখ, থার্ড একজন কেউ এসে, একদম একদম, থার্ড একজন এসে তোদের দুজনের মধ্যে যে বন্ডটা ছিল, বন্ড মানে তোদের যে হাত, যে ওখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিল, তাকে ডাইভার্টেড বলতে পারিস বা ডিক্রিজ বলতে পারিস, করে দিল। কেন? কারণ সে এসে নিজে তোদের ওই যে হ্যান্ডের ফোর্স নিজের দিকে কিছুটা নিয়ে নিল, তার ফলে তোদের দুজনের মধ্যে, মানে কারিনা আর অন্বেষার মধ্যে এখন ওই যে হ্যান্ড যে ফোর্সটা কম্পারেটিভলি ডিক্রিজ হবে এবং ভালোভাবে গেমটা খেলা যাবে না। একজন অন্য কেউ এসে কি করলো, ওই তোদের মধ্যে যে বন্ডেড পার্ট রয়েছে হাতের, সেখানকার এফেক্টিভ ফোর্সটাকে ডিক্রিজ করলো। ক্লিয়ার হলো? এইটাই হচ্ছে গুড ইলেকট্রোনেগেটিভিটি। স্যার কোনটা? থার্ড যে পার্সনটা আসলো সে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, নেগেটিভ না কিন্তু, মাইনাস না, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলা হয়। এবং সে যে তোদের মধ্যে বন্ডটাকে ডিক্রিজ করালো, কমালো, এটাকেই সায়েন্সের ভাষায় বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে সে কি করলো, সে কি করলো, কেমিক্যাল বন্ডে যে ইলেকট্রন আছে, যে বন্ডটা আছে, কেমিক্যাল বন্ডে যে ইলেকট্রন আছে, অন্য একটা অ্যাটম এসে তাকে অ্যাট্রাক্ট করলো, টেনে নিল নিজের দিকে, ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? গুড। এবারে মনে প্রশ্ন আসতে পারে কে বেশি করে কে কম করে, ওটা জানবো একটু পরে জানবো। 0 থেকে 4 অবধি মেজার করা হয় ইলেকট্রোনেগেটিভিটি। পাউলিং বলে একজন বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন, নাম শুনেছিস? পাউলিং, PAULING, পাউলি PAULING, বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন। উনি মেজারমেন্টের একটা টেকনিক বলে দিয়ে গেছিলেন। মেজারমেন্টের ফর্মুলা লাগবে না, প্রসেস লাগবে না, শুধু জানতে হবে যে কি ভ্যালুতে মাপা হয়। উনি যেভাবে মেজার করতে বলেছেন, ওনার স্কেল ওয়াইজ পাউলি স্কেল বলা হয়। 0 থেকে 4, মানে 0 হচ্ছে মিনিমাম ইলেকট্রোনেগেটিভিটি, 4 হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি। মনে থাকবে, 0 হচ্ছে মিনিমাম ইলেকট্রোনেগেটিভিটি, 4 হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, এর কোনো ডাইমেনশন নেই, কোনো ইউনিট নেই, এর ফর্মুলাও তোদের জানতে লাগবে না, জাস্ট এগুলো ইনফরমেশন। এই যে লিনাস পাউলিং, উনি এটা ভালোভাবে ইন্ট্রোডিউস করেন। পাউলিং স্কেল, যেটা আমরা এই যে বললাম 0 থেকে 4, এটা হচ্ছে পাউলির দেওয়া কনসেপ্ট, তাই পাউলিং স্কেল বলা হয়, বেশি ইউজ হয়। 0 হচ্ছে EN0, এটা হচ্ছে মিনিমাম ইলেকট্রোনেগেটিভিটি। EN4, ওনার স্কেল ওয়াইজ কিন্তু 4, হ্যাঁ, ম্যাক্সিমাম। স্যার 5 কেন নয়, 6 কেন নয়? আরে ভাই, ওনার স্কেলে 4 অবধি ইউনিট টেনে দিয়ে গেছেন, তো আমার কিছু বলার নেই, উনি জানেন, ওনার মেজারমেন্টে 4 ম্যাক্স এসছে। ঠিক আছে, ক্লিয়ার?
নাইস। চেঞ্জ হয় কি করে, ইলেকট্রোনেগেটিভিটি পাল্টায় কি করে? ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট, বাড়বে, পিরিয়ড বরাবর বাড়বে। তাহলে গ্রুপ বরাবর কি হবে, ডিক্রিজ করবে। লেফট টু রাইট বাড়ছে না, লেফট টু রাইট বাড়ছে, তাহলে ডাউন, গ্রুপ বরাবর ডাউনে ডিক্রিজ করবে। ঠিক আছে? আচ্ছা, সামনে কেমিস্ট্রি কপি আছে তো? গুড। এই যে দুটো লাইন আমি আন্ডারলাইন করলাম, তাড়াতাড়ি লেখ, ইম্পর্টেন্ট এই দুটো। ট্রেন্ডস ইন ইলেকট্রোনেগেটিভিটি বলে দুটো লাইন খাতাতে এখনই লেখ, তাহলে মনে থাকবে। জাস্ট যে দুটো আমি আন্ডারলাইন করেছি, কজ আরে লিখতে লাগবে না, কজ তো নোটসেই থাকবে, জাস্ট আন্ডারলাইন করা ইয়েলো কালিতে। ডান। क्या बात है। তাহলে হলো এটা। আচ্ছা, চেঞ্জ কেন হয় স্যার এরকম ভাবে, কারণটা কি? কারণ বাতাইয়ে। ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস বলছে, লেফট টু রাইট গেলে ইনক্রিজ করে। কি বলছে, দিস ট্রেন্ড অকার্স বিকজ, এটা কেন হয়, অ্যাজ ইউ মুভ অ্যাক্রস আ পিরিয়ড, একটা পিরিয়ড বরাবর যাচ্ছিস, পিরিয়ড বরাবর মুভ করছিস, অ্যাটমিক সাইজ, অন্বেষা ভালো করে দেখ, সব জায়গায় কিন্তু অ্যাটমিক সাইজ আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ম্যাটার করছে। খেয়াল করেছিস, অ্যাটমিক সাইজ আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন। একটা পিরিয়ড বরাবর গেলে অ্যাটমিক সাইজ কি হয়, ডিক্রিজ করে। অ্যাটমিক সাইজ ডিক্রিজ করলে নিউক্লিয়ার চার্জ মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ করে, তাই তো? ইনক্রিজ করলে কি হয়, ইলেকট্রন গুলোকে খুব বেশি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে কে, যে কোনো অ্যাটম, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ছিল, অ্যাটমের মানে বন্ডেড ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা, বন্ডেড ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা। তাহলে কারোর যদি নিউক্লিয়ার চার্জ বেশি হয়, তাহলে সে তো বেশি অ্যাট্রাকশন করতে পারবে, বল হ্যাঁ কি না? গুড। পরেরটা কি বলছে, as you move down a group, গ্রুপ বরাবর নিচের দিকে গেলে the atomic size increases, সাইজ বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, লার্জ হয়ে যাচ্ছে, অ্যাটমিক সাইজ বেড়ে যাচ্ছে না। and the outermost electrons are further, এবং বাইরের যে ইলেকট্রনটা আছে সেটা কি নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তার ফলে অ্যাট্রাকশন কম্পারেটিভলি উইক হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ইএন ডিক্রিজ করছে, ইএন ডিক্রিজ করছে। ठीक है, क्लियर, बॉल रे, गुड, वेरी नाइस, शाबाश। नेक्स्ट, ইএন কার উপর ডিপেন্ড করে, দেখ একই গল্প, দেখ অ্যাটমিক নাম্বার মানে নিউক্লিয়ার চার্জ, নাম্বার অফ প্রোটন যতগুলো আছে তার উপর। বলছে অ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, অ্যাটমিক নাম্বার বেড়ে গেলে উইথিন আ পিরিয়ড দ্য নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাবে। তো অ্যাটমিক নাম্বার যদি বেড়ে যায়, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাবে না, অ্যাটমিক নাম্বার বাড়ছে তো নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, তাহলে ইলেকট্রনকে কি করবে, কাছে টেনে নেবে, ইলেকট্রনকে কম্পারেটিভলি কাছে টেনে নেবে, তার ফলে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। কাছে টানবে না, ভাই কাছে আয়, ভাই কাছে আয়, ভাই কাছে আয়। অ্যাটমিক রেডিয়াস,
কি বলছে, স্মলার অ্যাটমিক রেডিয়াস। দেখ খেয়াল করবি, যখনই বলছি ডিপেন্ডেন্সি আগে লিখে দিচ্ছি যে ওই ডিপেন্ডেন্সিটা কি, তারপরে ওর এফেক্ট। এইভাবে এক্সামে লিখলে না, আমি বলছি চরম ভালো রিপ্রেজেন্টেশন হয়। এই রিসেন্ট আইএসসি আইসিএসসি তে যারা টপ র্যাঙ্ক করেছে, যদি তাদের খাতা দেখিস, তারা এরকম পয়েন্ট করে করে লেখে, যে কোনো হোয়াই হাউ এগুলোকে পয়েন্ট করে করে লেখে। এটা খুব ভালো প্র্যাকটিস, দেখতে সুবিধা হয়, টিচার অনেক ইমপ্রেসড হয়। অ্যাটমিক রেডিয়াস, এ তো বলাই হলো। ছোট অ্যাটমিক রেডিয়াস যদি হয়, স্মলার অ্যাটমিক রেডিয়াস, তাহলে কি হবে, বন্ডেড ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে থাকবে। বন্ডেড ইলেকট্রনস গুলো কি হবে, নিউক্লিয়াসের ক্লোজ থাকবে, কাছে থাকবে, তাই তো। তার ফলে কি করবে তারা, গ্রেটার অ্যাট্রাকশন ফিল করবে, স্ট্রং অ্যাট্রাকশন ফিল করবে, রাইট। অ্যাটমস উইথ স্মলার অ্যাটমিক রেডিয়াস, যাদের ছোট অ্যাটমিক রেডিয়াস, তাদের ইএন হাই হয়। আগেই বলা হলো, বড় অ্যাটমিক রেডিয়াস ছোট হবে, ইএন ছোট হবে, কম হবে। ওকে, ক্লিয়ার, গুড। অনেশা, সাবাস। তাহলে বস, পিটি সিলেবাস ডান। যেটুকু আমাদের ডিসকাশনের জায়গা থাকে সিলেবাস ওরিয়েন্টেড, সেটা আমরা করে ফেলেছি, বুঝলে। লাস্ট ইলেকট্রোনেগেটিভিটি সিলেবাসে আছে। এইবারে কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স এর তো কোনো নিউমেরিক্যালস এর কোনো ব্যাপার নেই, লজিক্যাল কোয়েশ্চেন্স হবে সব, ঠিক আছে। তো কয়েকটা আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে এবং এর ডিপিকিউটা কিন্তু সলভ করবে, গ্রুপে পাঠিয়ে দেবো আমি আজকের মধ্যে। কোয়েশ্চেন্স ডিসকাশন, পুরো চ্যাপ্টারে যা যা পড়লে তার উপর কোয়েশ্চেন্স ডিসকাশন, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। কনসেপচুয়াল ব্যাপার স্যাপার এখান থেকেই আসবে, কনসেপ্ট বিল্ড হবে এখান থেকেই, বা আমি বলবো স্ট্রং থটস বিল্ড আপ এখান থেকেই হবে, ঠিক আছে। থটস বিল্ড আপ কিন্তু এখান থেকেই হবে। চলো কোশ্চেনটা পড়ো আগে তোমরা, তোরা বল দেখি, এটা রিভাইজ করা থাকবে তো তবে পারা যাবে। ভালো করে রিভাইজ থাকলে আর পিরিয়ডিক টেবিল এক্স্যাক্টলি মনে থাকলে কোথায় কি আছে পারা যাবে। নেম দ্য এলিমেন্ট having highest and lowest value of electron affinity EA, max আর min, আয়োনাইজেশন পোটেনশিয়াল, অন্বেষা মনে আছে আগের দিন পড়িয়েছিলাম আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, ইয়েস। যদি ভালো করে খেয়াল করিস, আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি কাইন্ড অফ একটু অপোজিট মনে হচ্ছে না, ফিল আসছে তাই, হ্যাঁ ফিল আসে যে দে আর অপোজিট, জাস্ট ডেফিনেশন ওয়াইজ মনে হয়, বাট দুটো একদম ডিফারেন্ট কোয়ান্টিটি, ফিল আসে দে আর অপোজিট। আচ্ছা, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার বলতে পারলে নন মেটালিক বলা যাবে। লাস্টে ইলেকট্রোনেগেটিভিটি, যেটা মিনিমাম 0 ম্যাক্সিমাম 4, এগুলো জেনে নে ভালো করে। ট্রেন্ড বুঝতে পারলেই হবে কে কোন দিকে বাড়ে কোন দিকে কমে। ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট কার আছে, ক্লোরিনের। ইলেকট্রন অ্যাফিনিটি মনে আছে কোন দিক থেকে কোন দিকে বাড়ে, লেফট টু রাইট অ্যাক্রস আ পিরিয়ড কি হয়, ইনক্রিজ না ডিক্রিজ, ইনক্রিজেস, ভেরি নাইস। লেফট টু রাইট অ্যাক্রস আ পিরিয়ড ইনক্রিজেস, তাহলে কমন সেন্স ওয়াইজ তুই বলতে পারবি স্যার তাহলে গ্রুপ 17 যারা আছে তাদের বেশি হওয়া উচিত। এবার বলিস না স্যার গ্রুপ 18 কেন হবে, দেবো কানের গোড়ায়। গ্রুপ 18 কখনো ইলেকট্রন গেইন বা লস করতে পারে কি পারে,
না, ওরা তো অলরেডি অক্টেট ফুলফিলমেন্টে চিল লাইফ কাটাচ্ছে। হ্যাঁ, মাঝে সাঝে করে ফেলে, সেটা আমরা অতটা এক্সেপশনে যাব না, বাট নর্মালি সেটা হয়ে ওঠে না। তাহলে সেই অ্যাসপেক্টে ভালোভাবে খেয়াল করবি, গ্রুপ 17 বেটার। এবার তুই বলবি তাহলে স্যার তো ফ্লুরিনের বেশি হওয়া উচিত, ক্লোরিন না হয়ে ফ্লুরিন হওয়া উচিত। দেখ, তার লজিকটা নিচে লেখা আছে। Fluorine has the highest electron affinity, although fluorine has also the highest EA. ক্লোরিন ফ্লোরিন দুজনেরই EA হাই, কিন্তু প্রবলেম কোথায় হলো, ক্লোরিনের ভ্যালু হালকা বেশি, কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কাজ করে। কোথায়? ফ্লুরিনে। ক্লোরিন তো একটু সাইজে বড়, জানিস তো, ক্লোরিনের কটা 3টে অরবিট আছে না, তাহলে সেখানে ইলেকট্রন গুলো জায়গা পেয়েছে, থাকতে পারে সুখে শান্তিতে। কিন্তু ফ্লোরিনের ওই যে ছোট জায়গায় 2টো অরবিট, তো ফ্লোরিন বাবু 2টো অরবিট তো, 2,7 2,7, তাই তো? কে তাই হয়তো 2,7, গুড। 2,7, তাহলে ভেবে দেখ, একটা সেলে, আউটার সেলে 7 জন মিলে কুদোকুদি করছে, মারামারি তো হবেই, রিপালশন রিপালশন হবেই, তাই না? রিপালশন রিপালশন হবেই। এই রিপালশন রিপালশনের জন্য ইলেকট্রন অ্যাফিনিটি এফেক্টটা প্রায়োরিটি পায় না ওদের মধ্যে, তাই না? কেউ যদি নিজেদের মধ্যেই মারামারি করে, তাহলে বাইরের কিছু এফেক্ট কি করে করবে? তার সংসারেই ঝামেলা, সমঝা কিনা? ইয়েস, নিজেদের মানে ইলেকট্রনগুলো এতটা রিপালসিভ মোডে চলে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা বড় হওয়ার কথা ছিল ক্লোরিনের থেকে, সেটা ক্লোরিন থেকে লিটল বিট কমে যায় ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অন দ্য আউটার মোস্ট সেল অফ ফ্লুরিন। তাহলে ক্লোরিন যদি ম্যাক্স হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস গ্রুপ 1-এ যারা আছে তাদেরটা মিন হবে। সামনে পিরিয়ডিক টেবিল থাকা, আচ্ছা নোবেল গ্যাস তো, হ্যাঁ ঠিকই তো, নোবেল গ্যাস তো 0 হবে না, গ্রুপ 1ও মিনিমাম, গ্রুপ 1-এরও মিনিমাম, তার থেকেও বেটার হচ্ছে নোবেল গ্যাস বলা। নোবেল গ্যাসের ইএ অনেক সময় পজিটিভ হয়ে যায়, কারণ ওরা তো ইলেকট্রন নিতে পছন্দ করে না, ঠিক আছে? নোবেল গ্যাস ইলেকট্রন অ্যাফিনিটি বললে অনেক বেটার হয়, লোয়েস্ট বলতে পারি আমরা, বা অনেক সময় পজিটিভ বলা হয়, পজিটিভ বলা হয়। কিন্তু মাথায় রাখিস গ্রুপ 1-এ যারা আছে তাদেরও কিন্তু ইএ লোয়েস্ট, কিন্তু নোবেল গ্যাসের অনেক সময় অনেক এলিমেন্টে পজিটিভ ইএ পাওয়া গেছে, ওই জন্য নোবেল গ্যাসকে লোয়েস্ট ক্যাটাগরিতে রাখা যেতে পারে। ইএ যত নেগেটিভ হবে তত বেশি, ইএ যত নেগেটিভ হবে তত ওটা ম্যাক্স ধরা হবে, ঠিক আছে? এগোই। গেলাম, গুড। আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি সেম জিনিস, আইপি আর আইই। কি বলছে দেখ, সব থেকে বেশি কার? হিলিয়ামের, হিলিয়ামের। এই এই আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আইপিআইই ডেফিনেশনটা মনে আছে, যে কতটা এনার্জি আমায় দিতে হবে, মনে আছে, আয়নে কনভার্ট করতে? আয়োনাইজেশন এনার্জি, ইয়েস ইয়েস ইয়েস, আমায় কতটা দিতে হবে, তাই না? আমায় কতটা এনার্জি দিতে হবে একটা ইলেকট্রন বের করতে, বের করব, দেব না, বের করব। এবার নোবেল গ্যাস যারা আছে তারা তো অলরেডি সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে, চিল আছে, তাই না? তারা কেন কেন ইলেকট্রন দিতে যাবে? ওই জন্য ওদেরকে বেশি অ্যামাউন্ট অফ ঘুষ দিতে হয়, ঘুষ, ডোনেশন, যার জন্য ওদের আইপি প্রচন্ড হাই হয়, প্রচন্ড হাই হয়। সব থেকে কম কারা হবে? যদি হিলিয়ামদের বেশি হয় গ্রুপ 18, তাহলে গ্রুপ 1-দের সব থেকে কম হবে। তার মধ্যে আছে সিজিয়াম, মনে কর আমি বলেছিলাম ফ্রান্সিয়াম না লিখতে, মনে আছে? গ্রুপ 1-এর সবচেয়ে নিচের দিকে শুনতে পেলাম না, বল কি বললি? হাইলি আনস্টেবল, গুড গুড, একদম ঠিক মনে রেখেছো।
সিজিয়াম অ্যাকচুয়ালি লোয়েস্ট আইপি বা আইই ফ্রান্সিয়াম হবার কথা, কিন্তু ফ্রান্সিয়ামকে রাখাই যায় না, এতটা আনস্টেবল, ওকে নিয়ে কাজই করা যায় না ঠিকঠাক করে। ওই জন্য সিজিয়ামকে আমরা লোয়েস্ট র্যাঙ্কের মধ্যে রেখেছি আইপি তে। ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার, দেখ ফ্রান্সিয়াম লেখা আছে, এখানে সিজিয়ামও লিখতে পারিস, বুঝলি, চলবে। এইখানে ফ্রান্সিয়ামও চলবে, ফ্রান্সিয়াম লিখে ব্র্যাকেটে লিখে দিবি হাইলি আনস্টেবল, তাহলে সব দিক থেকেই সেফ থাকলি। যদি অপশনে ফ্রান্সিয়াম থাকে তাহলে কিন্তু ওটাই দিতে হবে। ঠিক আছে, এগোই, বল রে। চলো, এটা কি বলা যায় ফ্রান্সিয়ামকে নিয়ে, হাইলি রেডিও অ্যাক্টিভ অ্যান্ড রেয়ার। নেচারে তো ফ্রান্সিয়াম পাওয়া মানে বিশাল ব্যাপার। রেডিও অ্যাক্টিভ, আলফা বিটা গামা ছাড়তে পারে, তো তৎক্ষণাৎ মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গেলাম রে। লোয়েস্ট কি হবে? ফ্লুরিন হবে। ওই গ্রুপের মধ্যে দেখ না, যদি এদিকে নিচের দিকে ম্যাক্স হয় তাহলে লেফট টু রাইট গেলে মিন হবে না। লোয়েস্ট মেটালিক ক্যারেক্টার কাকে বলবি? ফ্লুরিনকে বলবি। ফ্লুরিন তো নন মেটাল, নোবেল গ্যাস তো আর মেটাল নন মেটাল ক্যাটাগরিতে আসবে না। নন মেটালিক ক্যারেক্টারের মধ্যে হাইয়েস্ট কি হবে? উল্টোটা, ফ্লুরিন হবে। এখানে ফ্রান্সিয়াম বা সিজিয়াম বলে দিবি। সরি, সিজিয়াম তো সিএস, সি তো সিরিয়াম, হ্যাঁ সিএস, ঠিক আছে সিএস দিয়েছি। ফ্রান্সিয়াম মোস্ট মেটালিক এলিমেন্ট আর লোয়েস্ট নন মেটালিক এলিমেন্ট। ফ্লুরিন মোস্ট নন মেটালিক এলিমেন্ট, লোয়েস্ট মেটালিক এলিমেন্ট। নেক্সট, ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন সব থেকে বেশি, হাইয়েস্ট। মনে কর লেফট টু রাইট গেলে বাড়ে। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু জেনে রাখ, 4, একদম ম্যাক্স, একদম ম্যাক্স। এদের ইলেকট্রোনেগেটিভিটি ও তো নিচে লেখাই আছে, ক্লোজ টু 0, এটা 0.7 এর কাছাকাছি। সিজিয়াম ফ্রান্সিয়াম দুজনেরই লোয়েস্ট, একদম ক্লোজ টু 0, এক্সাক্ট টু 0 এইভাবে হয় না, ক্লোজ টু 0। আর ফ্লুরিনের ক্লোজ টু 4 অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল। লিনাস পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি মেজার করার স্কেল বলে দিয়ে গেছেন, সেই স্কেলে ফ্লুরিনের ম্যাক্স, সিজিয়াম ফ্রান্সিয়ামের লোয়েস্ট, 0। ক্লিয়ার? ক্লিয়ার? कहना আছিস না? क्या बात है। তাহলে বলতো করিনা, সোডিয়াম মেটাল না নন মেটাল? মেটাল। গ্রুপ 1 এ আছে হাইলি মেটাল, অ্যালকালি মেটাল। সাবাস, নিচের অ্যান্সারটা চলে আসলো কেন? বলছে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লাস্ট এলিমেন্ট ইন ইচ পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবিল, হোয়াট ইজ দ্য জেনারেল নেম অফ সাচ এলিমেন্ট? বল দেখি। পিরিয়ডিক টেবিলের যে লাস্ট এলিমেন্ট আছে তার মেন ক্যারেক্টারিস্টিক কি, আর জেনারেল, আর দেখ কি বলছে, এক্সট্রিম লো কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, ওদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি প্রচন্ড কম হয়, কারণ ওদের আউটার মোস্ট সেল কমপ্লিটলি ফিল আছে। যেমন দুটো আছে হিলিয়ামের জন্য, 8টা আছে বাকিগুলোর জন্য নোবেল গ্যাস, নোবেল গ্যাস ফ্যামিলি, তাই তো। ইনার্ট গ্যাস বা
নোবেল গ্যাস ফ্যামিলি, তাই বললি তো? গুড। পরেরটা বল, হাউ ডাজ, সাবাস, হাউ ডাজ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস এন্ড ভ্যালেন্সি ভ্যারি ফ্রম লেফট টু রাইট ইন দ্য থার্ড পিরিয়ড? ওই জন্য বলছিলাম পিরিয়ডিক টেবিল সামনে রাখ। থার্ড পিরিয়ড চেক কর এবার। সোডিয়ামের নিচে পটাশিয়াম দিয়ে শুরু, সরি সোডিয়াম দিয়েই শুরু থার্ড পিরিয়ড, তো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম। দেখ পেলি সোডিয়ামের যে গ্রুপ পিরিয়ডটা আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাই তো? ওই যে গ্রুপটা আছে ওখানে কিভাবে ভ্যারি করে ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রনস। খেয়াল কর, সোডিয়ামের একটা ছিল, তারপরে ম্যাগনেসিয়াম দুটো হলো, তারপরে অ্যালুমিনিয়াম তিনটে হলো, দেখ বাড়ছে, বাড়তে বাড়তে দেখ 4 হবে, 4 থেকে আবার দেখ কমবে। ভ্যালেন্সি কিভাবে করে? 4-এর যদি কম ইলেকট্রন থাকে ওটাই ভ্যালেন্সি আউটার মোস্ট সেলে, 4-এর বেশি হলে 8 থেকে মাইনাস করতে হয়, 8 থেকে মাইনাস করতে হয় না। প্রথমে বাড়লো, ইন দ্য থার্ড পিরিয়ড দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইনক্রিজেস, যেমন 1-এ সোডিয়াম, 8-এ আর্গন অ্যাজ ইউ মুভ ফ্রম লেফট টু রাইট, তাই তো? দ্য ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু বাড়ছে, ভ্যালেন্স ইলেকট্রনস বাড়ছে, মানে আউটার মোস্ট সেলে ইলেকট্রনস। ভ্যালেন্সি কি হয়? 1 থেকে সিলিকন পর্যন্ত ইনক্রিজ হলো, তারপরে পিক হলো সিলিকনে, সিলিকনে গিয়ে পিক দেখা দিল, তারপরে কিন্তু ডিক্রিজ হলো 4 থেকে 0, কারণ আর্গনের তো ভ্যালেন্সি নেই, অক্টেট ফুলফিল আছে। বল চেক করে ঠিক আছে কিনা। গুড, হেভি জিনিস ভাই, ভালো লাগবে পড়তে। নেক্সট এটা বল, এক্সাম্পল চেয়েছে। আউটার মোস্ট সেল কমপ্লিট আছে, আউটার মোস্ট সেল ইনকমপ্লিট, 2 আউটার মোস্ট হ্যাঁ 2 আউটার মোস্ট ইনকমপ্লিট, 1 ইলেকট্রন শর্ট অক্টেটে, অক্টেটে একটা ইলেকট্রন কম আছে, মানে 7টা আছে, গ্রুপ 17। অক্টেটে 2টো ইলেকট্রন শর্ট আছে, গ্রুপ 16। আউটার মোস্ট সেল কমপ্লিট, নোবেল গ্যাস, গ্রুপ 18, তাই তো? इनर्ट गैसेस, क्या बात है, ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসেস, এটা হচ্ছে আউটার মোস্ট সেলে কমপ্লিট আছে, অক্টেট কমপ্লিট, ডুপ্লেট কমপ্লিট। আউটার মোস্ট সেল ইনকমপ্লিট কাদের আছে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এটা বলেছিলাম তো, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। লেকচার 2 তে না 1 এ ছিল না? দেখে নিস একবার, ওই গ্রুপের প্রথম মেম্বার গুলো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অক্টেট মানে আউটার মোস্ট সেল ফুলফিল নেই, ইনকমপ্লিট আছে, দুটো আউটার মোস্ট সেল ইনকমপ্লিট, 2 আউটার মোস্ট মানে বাইরের দুটো ইনকমপ্লিট আছে, ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক যারা, অনেশা ট্রানজিশন মানে ডি ব্লক এলিমেন্ট, তাদের দুটোই আউটার মোস্ট ইনকমপ্লিট থাকতে পারে। 1 শর্ট অফ অক্টেট, হ্যালোজেন, তাই তো? অক্টেট ফুলফিল করতে একটা ইলেকট্রন শর্ট আছে, গ্রুপ 17, বললামই গ্রুপ 17 যারা আছে, দুটোর জন্য 2 ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট সেল, অ্যালকালি, আর্থ, মেটাল। ও আচ্ছা সরি আমি গ্রুপ 16 বলছিলাম, 5-এরটা ভুল বলেছি, দুটো ইলেকট্রন আউটার মোস্টে আছে, মানে গ্রুপ 2। গ্রুপ 2 মানে কি? আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রনস আছে, গ্রুপ 2 মানে আউটার মোস্টে দুটো, তাহলে 2 ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট, ম্যাচ করছে কথাটা, কথাটা ম্যাচ করছে, ঠিক আছে? ক্লিয়ার? চলো, what are representative elements? representative elements কারা? হয়তো এটাই তো ছিল, দেখে না একবার। 1 2 মাঝেরটা বাদ, মাঝে তো ট্রানজিশন পড়ে যাচ্ছে, গ্রুপ 12, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 ট্রানজিশন পড়ছে, ওটা বাদ দিয়ে 13 14 15 16 17 হ্যাভ 1 2 3 4 5
বল 18টা নেব না, কারণ 18টা নোবেল গ্যাস রিপ্রেজেন্ট করছে, মানে এরা হচ্ছে ওই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 16, 17 এদের প্রত্যেকের আউটার সেলে 1 এ একটা, 2 তে দুটো, গ্রুপ 13 3, গ্রুপ 13 চেক কর বোরনের গ্রুপ, গ্রুপ 14 কার্বনে আউটার সেলে 4টে ইলেকট্রন, গ্রুপ 15 দেখ নাইট্রোজেনের 5টা, 16 অক্সিজেনের, 17 ফ্লুরিনের 7টা, আউটার মোস্টে 1 2 3 4 5 6 7 রয়েছে, তাই তো? ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেলে এতগুলো রয়েছে। এবং এরা দেখ এস ব্লক, এটা বলেছিলাম আগের দিন, গ্রুপ 1 আর 2 কে বলা হয় এস ব্লক। পি ব্লক, পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে 7, মানে গ্রুপ 13 থেকে 18, পি ব্লক নোবেল গ্যাস বাদ দিয়ে মধ্যে থাকে, এদেরকেই বলা হয় মেন গ্রুপ এলিমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ, মানে ওরা পুরো গ্রুপকে রিপ্রেজেন্ট করছে, ওরা গ্রুপকে রিপ্রেজেন্ট, নেতা নেতা, মিনিস্টার মিনিস্টার, পুরো গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। এটা পুরো একবার দেখে নে, এটা তোদের জন্য। রিপ্রেজেন্টেটিভ কেন বলছে? শোকেসেস, ওরা কি শো করছে? দ্য ট্রেন্ড অফ গেইনিং অর লুজিং ইলেকট্রনস পুরো গ্রুপের, তাই তো? ওই গ্রুপে বাকিদের কেমন কি হবে সেটা পুরো ওরা নিজেরা বুঝিয়ে দিচ্ছে। ওদেরকে জানা মানেই গ্রুপের বাকি মেম্বারদেরও অনেকটা স্টাডি করে ফেলা, তাই তো রে? গেলাম। এক্সাম্পল দেখ, মেটালস এর মধ্যে এরা রয়েছে প্রথম দিকে, নন মেটালসে এরা আছে, ঠিক আছে? চলো গেলাম। यस, बड़ा ही सुंदर सा डायग्राम, ভালো করে দেখ, ডায়াগ্রাম দেখলে বেশি মনে থাকবে, দেখে নে ভালো করে। ঠিক আছে, গ্রুপ 13 থেকে 12 বাদ, এগোই বল রে। সাবাস, বল কি হবে এটা? An element has 2 electrons in its n cell, KLMN, KLMN, n সেলে দুটো ইলেকট্রনস আছে। What is its atomic number? Z চেয়েছে। State its position in periodic table, periodic table পজিশন চেয়েছে, কোথায় আছে, মেটাল না নন মেটাল জানতে চেয়েছে। আর কি, এই গ্রুপের নাম কি জানতে চেয়েছে, ভ্যালেন্সি প্রতিটা এলিমেন্টে জানতে চেয়েছে। কোয়েশ্চেনে দেখ বুঝতে পারলি কিনা। চল বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এন সেলে দুটো করে আছে, বুঝলি? KLMN, KLMN, এন সেলে দুটো করে 20 আসছে, তাই তো? আরে ভাই এত কনফিউশন কিসের? এটা এখানে দুটো আছে না, তার মানে দিস ইজ ফুলফিলড, দিস ইজ ফুলফিলড, দিস ইজ ফুলফিলড না, এটা তো দুটো। কাউন্ট কর জেড কত হচ্ছে, 20 হচ্ছে। আরে समझा কিনা? গুড। এ মাইক্রোফোন অফ কর, মাইক্রোফোন অফ কর, গিপ গাপ করে আওয়াজ হচ্ছে। অ্যাটমিক নাম্বার মানে Z20। পজিশন বল কোথায় আছে 20 টা? ভেরি ইজি, সেকেন্ড গ্রুপ। গুড, গ্রুপ 2 আর 4th পিরিয়ড, তাই তো? গ্রুপ 2 4th পিরিয়ড, তাই বললি তো? 4th পিরিয়ড, 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 4th পিরিয়ড,
গুড। গ্রুপ 2 লাস্টে 2 থাকলে 2 হয়, 2 এর বেশি হয়ে গেলে 10 যোগ করতে হয়, মনে আছে? যদি লাস্টে 3 হতো, 3 মানে নরমালি তোদের জন্য 1 থেকে 20 এর মধ্যে, Z1 থেকে 20 এর মধ্যে লাস্টে 3 চলে আসলে 10 অ্যাড করে দিবি, গ্রুপ পেয়ে যাবি। 4টে অরবিট আছে, তাহলে 4th পিরিয়ড, গ্রুপ 2 4th পিরিয়ড। মেটাল না নন মেটাল? মেটাল, কারণ আরামসে দুটো ইলেকট্রন ছাড়তে পারবে। ইয়েস 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 ইয়েস। লাস্টে যদি 4 এর কম থাকে, কারণ না লাস্ট সেলে 4 এর কম, লাস্ট সেলে 4 এর কম তারাই মেটাল, 4 এর বেশি হলেই নন মেটাল। বল গ্রুপ 2 পিরিয়ড 4 কি নাম আছে? এই গ্রুপের কি নাম দেয়া হয়েছে? একদম, অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, ভ্যালেন্সি 2। আউটার সেলে দুটো আছে, ভ্যালেন্সি 2। যদি 6 থাকতো 8 মাইনাস 6 করতে হতো, 4 এর বেশি হলে 8 মাইনাস করতে হয়, 4 এর কম যেটা আছে সেটাই ঝিঙ্গালালা হো। এটা বল, এটা আচ্ছা ওর একই আছে, দেখ সেম টাইপ অফ কোয়েশ্চেন, ফাটাফাট কর দেখি। একই ফ্লেভারের প্রশ্ন, দেখ 2 ইলেকট্রনস 4th সেল মানে n, কিন্তু আরো কয়েকটা কোয়েশ্চেন নিচে অ্যাড করা আছে। খাতায় ট্রাই কর, 1 মিনিট দিলাম, 1 মিনিট পরে অ্যান্সার মেলাবি। 1 মিনিট টাইম। চলো যাই। জেড 4th সেল না? চলো অ্যাটমিক নাম্বার Z20। কনফিগারেশন তো পাশে লিখেই দিলাম, দ্যাট ওয়ান। ভ্যালেন্সি 2 প্লাস 2। বুঝেছেন, বলা হয়ে গেছে গ্রুপ 2 পিরিয়ড 4 মেটালস। এখানে দেখ আরো লজিক্যালি লেখা আছে, ভালো লাগবে। আচ্ছা বলতো ওএ না আর এ? অক্সিডাইজিং এজেন্ট ও এ বলে, রিডিউসিং আর এ বলে। অক্সিডেশন রিডাকশন 9এও ছিল, মনে কর, মনে আছে কি ছিল ব্যাপারটা? আর এ মেটাল গুলো নরমালি রিডিউসিং এজেন্ট হয়, তাই তো? জেনে রাখ। গুড 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 গুড, ভেরি নাইস। গ্রুপ 1 and গ্রুপ 2 এলিমেন্ট, এরা কি হাইলি আরে কি অন্বেষা, তাই তো? আবার তুই গ্রুপ 16 এ চলে যা, 17 এ চলে যা, এরা কি ঠিক আছে? এই সাইডে আর এ শুরুর দিকে, আর পিরিয়ড টেবিলের শেষের দিকে ও এ অক্সিডাইজিং এজেন্ট। গেলাম।
সালফার দেওয়া আছে, এগুলো ফটাফট কর দেখি তো, এগুলো ইজি কোয়েশ্চেন, পারবি। সালফার বলে দিয়েছে, বাকি কটা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন, তাড়াতাড়ি কর, 1 মিনিট টাইম। ডান, চলো লেটস চেক। সালফার 3216 286, দেখে নে পরপর মিলে না, বলতে হবে না, যেটা কারেক্ট হবে টিক দিয়ে দে। 286, which group and period does it belong? বাবু 16 আছে, বলেছিলাম না 10 অ্যাড করতে, তাহলে 16th গ্রুপ আর কে এল এম, তার মানে থার্ড পিরিয়ড। ভ্যালেন্সি 6 থাকলে 8 মাইনাস করে, তাই তো, ভ্যালেন্সি অফ সালফার 2, 6 মানে গ্রুপ 16, ওই সাইডে চলে গেছে পিরিয়ডিক টেবিলে, নন মেটাল ক্যাটাগরি। একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বললাম নন মেটাল মানে অক্সিডাইজিং এজেন্ট, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন সালফাইড বানাবে, পচা ডিম গন্ধ। यस, वेरी नाइस, पचा हुआ ডিম। কি বল অন্বেষা, সংখ্যা ঠিক আছে কটা? 6টা, 6টা রাইট? সত্যি তো? चलो, क्या बात है, क्या बात है, तेरा आंसर ही चले, आंसर तो नहीं आना चाहिए। करो करा 6 क्वेश्चंस, 1 मिनट टाइम, पर क्वेश्चंस 15 सेकंड। डन। এগুলো কিন্তু সব টেক্সট বুকের কোয়েশ্চেন, তো যে টেক্সট বুক আছে ওর কোয়েশ্চেনও কিন্তু ডিসকাস করে দিলাম। তারপরেও সেপারেটলি তো আমি ডিপিকিউ দেব, আরো কোয়েশ্চেন অ্যান্সার শিট দেব, তো বাস ভালো করে রেডি কর, এক্সাম কেমন হবে দেখে নিস, ফুল শানদার হবে, শানদার। কি বলছে, an alkali metal in period 3 and halogen in period 2। আচ্ছা, একটা অ্যালকালি মেটাল বলতে হবে পিরিয়ড 3, হ্যালোজেন বলতে হবে পিরিয়ড 2, ইজি তো। চল একটা একটা করে বলি, ফার্স্ট এটা দেখ, এটা বলতে পারিস, সোডিয়াম বলে দে পিরিয়ড 3 তে, ফ্লুরিন বলে দে পিরিয়ড 2 তে, যে কোনো একটা বললেই হবে, কিন্তু পিরিয়ড 3 পিরিয়ড 2 পিরিয়ড 3 2 তে একটা একটা করেই হবে, যে কোনো একটা কি বলবি। তারপরে কি, নোবেল গ্যাস উইথ 3 সেলস, 3টে সেল ওয়ালা নোবেল গ্যাস, 3টে সেল, নিয়নের পরেই আছে, তাই তো, আর্গান আছে। এই কোয়েশ্চেন গুলো করবি, মজা লাগবে। আজকের কিন্তু ডিপিকিউটা অবশ্যই সলভ করবি, হেভি মজা লাগবে, বুঝলি?
এই সমস্ত পুরো নোটটা থেকে কোয়েশ্চেন থাকবে, এই মস্তি লাগবে। নন মেটালস প্রেজেন্ট ইন পিরিয়ড 2, পিরিয়ড 2 এর নন মেটাল, পিরিয়ড 3 এর মেটাল। পিরিয়ড 3, পিরিয়ড 3 এর মেটাল বলতে গ্রুপ 1 গ্রুপ 2 যে কোনো একটা লিখতে পারিস, নন মেটালের মধ্যে যে কোনো একটা লিখতে পারিস পিরিয়ড 2 এর। পিরিয়ড 2 এর উপরেই হলো ক্লোরিন, মানে সরি ফ্লোরিন। কি বলছে, হয়ে গেল। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন নন মেটালস পিরিয়ড 2 তে পেয়ে যাবি। এক গাদা লিখে দিয়েছি, যত কোশ্চেনে 1 বললে 1 লিখবি, সবগুলো আমি লিখে দিলাম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সবকটাকে পেয়ে যাবি পিরিয়ড 3 তে মেটালস এর মধ্যে। সরি সরি সরি, ঠিক আছে। নেক্সট পিরিয়ড 3 কিন্তু ভ্যালেন্সি 4, পিরিয়ড 3 ভ্যালেন্সি 4 মানে কার্বনের পরের জন সিলিকন, তাই তো? सिलिकॉन वैलेंसी 4 ना। अरे भाई क्या हुआ, 284 तो पिरियड 3 वैलेंसी 4, ठीक है। the element lower nuclear charge out of beryllium and magnesium, কার মধ্যে নিউক্লিয়ার চার্জটা কম? আরে নিউক্লিয়ার চার্জ মানে আমরা প্রোটনস করবে, নিউক্লিয়ার চার্জ মানে lower level of nuclear attraction, মানে lower level of protons, number of protons, yes। আর ই ছিল মাঝখানে, ই কিছু, আচ্ছা ই ছিল। the element on period 3 which does not form oxide, 3 নম্বর পিরিয়ড চেক কর, কে অক্সাইড ফর্ম করে না, কে অক্সাইড ফর্ম করে না, কে ফর্ম করবে না? যে নোবেল গ্যাস, সে তো রিঅ্যাকশনই করবে না, বাকি তো সবাই অক্সাইড করতে পারে। দেখ পিরিয়ড 3 চেক কর, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড হয়, সিলিকন অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন অক্সাইডও হয়, Cl2O7। আর্গনে কোনো অক্সাইড হয় না ভাই, জেননের অক্সাইড হয়, বুঝলি, XCO2, খেয়াল রাখিস কিন্তু জেনন অক্সাইড ফর্ম করতে পারে। এই তো বেরিলিয়াম বলাই হলো, ঠিক আছে। এগোই, ভেরি নাইস। কয়টা 1 মিনিট সময় জব করে কর দেখি। কর কর কর, মনে মনে কর, তারপর মিলিয়ে নিবি। Done. Electronic configuration of an element T is 2881. What is the group number of T? अच्छा, T এর গ্রুপ নাম্বার চেয়েছে, আরামসে পারা যাবে, গ্রুপ 1। পিরিয়ড চেয়েছে, ভ্যালেন্স ইলেকট্রনস চেয়েছে, ভ্যালেন্সি চেয়েছে, মেটাল নন মেটাল, একই কোশ্চেন, সেম টাইপ অফ। চেক করে পরপর চেক কর, বলতে লাগবে না, পরপর চেক কর। গ্রুপ নাম্বার 1 ম্যাথ স্যার, পিরিয়ড 4 ম্যাথ স্যার 1 2 3 4 KLMN, ভ্যালেন্সি 1 ম্যাথ স্যার, মানে একটা ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্সি 1, মেটাল গ্রুপ 1 তো মেটালই হবে, ম্যাচড 5টা তো 1 2 3 4 5, शाबाश, ठीक है। करीना मजा आया, গুড, ভেরি নাইস। এবার তাহলে এরকম মজা পেতে থাকলেই ভালো। তাহলে এক্সাম অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাক। এক্সাম কিন্তু বাবু অফলাইনেই দিতে আসতে হবে, এক্সাম অনলাইন নেওয়া হবে না।
পিরিয়ডিক টেবিলের পুরনো লেকচারগুলো তোকে পাঠিয়ে দেবো গ্রুপে, পাঠানো আছে অলরেডি, রিসেন্ড করে দেবো, তুই দেখে ওটা রেডি কর, ঠিক আছে? এক্সাম টাইম হবে আজকে কত আছে, 7 তারিখ, তাহলে এক সপ্তাহ পুরো টাইম দিলাম পুরো কমপ্লিট প্রিপেয়ার হবার। 17-18 এক্সামের এখানে দুটো স্লট থাকে, এক্সাম সিলেবাস পিরিয়ডিক টেবিল টাইপ, কি টাইপের এক্সাম হবে? একটা হবে পুরো এমসিকিউ 10 মার্কসের, আর একটাকে আমরা বলি জেনারেল স্কিল টেস্ট জিএসটি 20 মার্কসের। এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে 2 মার্কস, 1 মার্কস, 3 মার্কস, कुछ भी থাকতে পারে, ঠিক আছে? পাসিং মার্ক কত জেনে রাখো, 60% মিনিমাম পেতেই হবে, মিনিমাম, না হলেই কিন্তু অন্যরকম স্টেপ হয়ে যাবে। রিওয়ার্ডিং মার্কস 80% एंड अबव, पाओ एक बार गिफ्ट, हम देंगे भाई, हम देंगे। डेट দুটো ডেট দিচ্ছি, যে কোনো ডেটে আসতে পারো, 17th और 18th মে। 17th হচ্ছে স্যাটারডে, 18th হচ্ছে সানডে, সরি হ্যাঁ সানডে, ঠিক আছে। যে টাইম স্লটস দিচ্ছি বাবু ওই স্লটেই কিন্তু আসতে হবে, কারণ এইগুলো হচ্ছে প্রিসাইজলি সিলেক্ট করা এক্সাম স্লটস, অন্য টাইমে ক্লাসেস থাকে, রুম ফিল আপ থাকে, ইস্যুস হয়, তাই তো? আর কি লেখা হয় রে? আর কি লেখা হয়? আর দেখছো না, ঠিকই তো আছে। কি অন্বেষা, আর কিছু লেখা হয়? এইগুলোই তো হয়। ভেরি নাইস। আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে যে তোমরা এই অভাগার কাছে, এই ভদ্রলোকের কাছে পড়ছো, কি কি আমার তরফ থেকে তোমাদের জন্য আমি করতে পারি ভালো করে শুনে রাখা, কারিনা লেকচার 1-এ বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি, এগুলো তোমাদের রেডি করা কাজ, ক্লাস নোট, এটা পুরো প্রিন্টেড পাবে, ভালো করে শুনে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। ডিপি কিউ পাবে, এটা লেকচার ওয়াইজ, আজকের যে লেকচারটা করালাম তার ডিপি কিউ পুরো এমসিকিউ কোয়েশ্চেন্স, কারণ তোমরাও জানো এমসিকিউর প্রায়োরিটি এখন খুব বেশি, ঠিক আছে? থার্ড ডিপিপি তো ফিজিক্সে থাকে, ডেলি প্র্যাকটিস প্রবলেম, এখানে ডিপিপি তাও লিখে রাখলাম। ডিপিপি এটা বেসিক্যালি নিউমেরিক্যালস, নিউমেরিক্যাল যে চ্যাপ্টারে থাকবে সেখানে থাকবে, ঠিক আছে? এখানে তো নিউমেরিক্যালস কিছু নেই, নিউমেরিক্যালস বেসড। আর একটা হচ্ছে তোমাদের কি বলে, হ্যাঁ আর কি দিয়েছিল অন্বেষা তোকে এখনো পর্যন্ত? আইএনএস, কারেক্ট, ইয়েস। অ্যাসাইনমেন্ট রেডি হচ্ছে, বুঝলে? অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, এখানে মিক্সড, যেমন অ্যাসাইনমেন্ট হয় মিক্স আপ কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, ম্যাচ দা ফলোইং থাকবে, এমসিকিউর মধ্যে ভ্যারিয়েশনস থাকবে, বুঝলে? কিরকম ভ্যারিয়েশনস? তোমার হচ্ছে 1 কারেক্ট, মোর দ্যান 1 কারেক্ট, এটা বানানো হচ্ছে, বুঝলি? এটা দারুণ একটা ফ্লেভার তৈরি করবে, তোমার নলেজটাকে আরো স্ট্রং করবে। মানে এমন অপশন থাকবে এমসিকিউতে যেখানে দেখা গেল একটা কোয়েশ্চেনে 3টে অপশন কারেক্ট, ঠিক আছে? এগুলো করার কারণ কি? যাতে কতটা জানো সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারি, ভরপুর নলেজ আছে কিনা এটা মেন জানাটা টার্গেট। অ্যাসাইনমেন্ট থাকবে, এটা এটা পাবে নেক্সট উইক আসলেই হয়তো পেয়ে যাবে। আইএনএস মানে নিউমেরিক্যাল সিট, এটা তো নিউমেরিক্যাল চ্যাপ্টার বেসিসে থাকবে। আর একটা পাবে হচ্ছে আইকিউএস, এটা কোয়েশ্চেন সিট,
ইন্টারেস্টিং কোয়েশ্চেন সিট, এটা পুরো সলভ থাকবে, ফুল সলভ, বুঝলে? এটা আমি প্রিন্টেড করে তোমাদের জন্য রেখে দেবো চ্যাপ্টার ওয়াইজ, যে চ্যাপ্টারে আইকিউএস থাকবে পুরো কোয়েশ্চেন অ্যান্সার পর পর বোর্ডস এর পিওয়াই কিউ ফুল ফেজে সলভ থাকবে। এটা নিউমেরিক্যালস, এটা ক্লাসেই আমরা সলভ করব, আইকিউএসটা তোমাদের দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? গুড। তোমার তো এনসিআরটি নেই, তাহলে এনসিআরটি কোয়েশ্চেনও দিতাম, তো সেইটা তো আমি করিয়েই দিচ্ছি। সেলিনার ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমার নোটসে পেয়ে যাবে, তো ওটা তো আলাদাভাবে কিছু নেই। আর তো কিছু মাথায় আসছে না, এইগুলো মোটামুটি করতে পারি, তাই না? এরপরেও যদি শোন এরপরেও যদি প্রিপারেশন ভালো না হয়, বিশ্বাস কর মা, আমার কিচ্ছু করার নেই, আমি হাত জড়ো করে দিলাম। এর থেকে বেশি কিছু আর কি করব? যদি পরবর্তীকালে আরো কিছু মাথায় আসে সেগুলো ইমপ্লিমেন্ট করবো, যেমন অ্যাসাইনমেন্টটা নতুন বললাম, তাই তো? এটা আগে বলেছিলাম না, এটা নতুন অ্যাড করেছি, এরকম ভাবে মাথায় আসলে করব। যদি নিজে এগুলো প্রিপেয়ার না করিস ভাই, আমার কিছু করার নেই, তাই তো অন্বেষা? আর কি করবো বল? এই যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, হোমওয়ার্ক গুলো সলভ করছিস না, ক্লাস নোটটা দেবো, পিডিএফটা পাঠাবো, পিডিএফটা স্ক্রল করে করে একবার দেখে নিস, ডাউনলোড করে নেট অফ করে দিস, পিডিএফটা একবার রিডিং মেরে নিস। রিডিং মারলেও কি হবে, যে কথাগুলো আমি বলেছি সেগুলো মনে পড়বে। আর যখনই ফ্রি টাইম পাবি, ফ্রি টাইম পেলেই তোর রেকর্ডেড গুলো দেখে নিবি না, রেকর্ডেড ক্লাস আমি তো পুরো লিংক দিয়ে দিই, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলে আগে মানে আগে দুটো লেকচারের ভিডিও পাঠাও। কোনটা বলতো? কোনটা? এই লেকচার 1 একটা পাঠিয়েছি, ওটা হচ্ছে না, আর লেকচার 2 একটা পাঠাও। পিরিয়ডিক টেবিল? আচ্ছা, যদি না পাঠাই আমাকে মনে করাবি, ঠিক আছে? কেন বলতো, অনেক সময় আপলোড হয়ে যায়, লিংকটা শেয়ার করতে ভুলে, কারণ সকাল থেকে সমস্ত ক্লাসের পর পর আপলোড হয়, তো আমাকে ইনস্ট্যান্ট মনে করাবি যে স্যার এটা নেই, হোয়াটসঅ্যাপে লিখে দিবি, পেয়ে যাবি তাহলে। আর কোনটার ইস্যু হচ্ছে আমি কালকের মধ্যে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? चलिए बंधु, आज का कार्यक्रम यहीं पर समाप्त। आप सभी का धन्यवाद। करीना, फर्स्ट क्लास वाज ओके, এনজয়েড। ব্যাস, ভালো করে পড় বাবু, এই একটা ভালো করে পরিশ্রম কর, বাস अपना नाम खुद रोशन कर, ठीक है? चलो बॉस, ऑल द वेरी बेस्ट, थैंक यू सो मच, टाटा बाय बाय एंड टेक केयर। बंधु, थैंक यू, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।